বলছি স্যার, এই যে সিপিলিস মায়াজমকে উপদংশ বিষ বলা হয়। এই উপদংশ বিষটা আসলে কি? ডক্টর গোপেশ চন্দ্র রয়। গোপেশ চন্দ্র রয়। ওর ওখানে কারেন্ট থাকবে না বলছিল, তাই কি হলো নাকি? সুনীল দা, আপনি বলেন। স্যার আপনি কন্টিনিউ রাখেন, খুব সুন্দর হচ্ছে আপনার আলোচনা, আপনি ইলাবোরেট ভাবে বলছেন, খুব সুন্দর লাগছে, কন্টিনিউ করেন। একটু বিশ্রাম যদি নেবেন আপনার মাঝে মাঝে। হঠাৎ কোনো তথ্য হঠাৎ মাথায় আসছে না, তখন আমরা সাহায্য করবো, স্যার পয়েন্টটা এখানে আছে। আপনি তো একদম সুন্দরভাবে সাজিয়ে বলছেন। ধরে নেন এটা আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে। হ্যাঁ, ঠিক আছে। যাক আমি বলি, সেটা হচ্ছে যে যাহাই সিপিলিস তাহাই উপদংশ। ঠিক আছে। এখন আমাদের সিপিলিস বা উপদংশ হচ্ছে, উপদংশ বাংলা, ইংরেজিতে বলে সিপিলিস। এইটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন অর ডিজিজ। ইনফেকশনে এসটিআইও হতে পারে, এসটিডিও হতে পারে। এসটিআই যদি হয় তাহলে তার কোনো প্যাথোলজি প্রকাশ পায় না, আর এসটিডি যদি হয় তাহলে তার প্যাথোলজি প্রকাশ পায়। এইটা হচ্ছে যে মানে সাধারণত ধরা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড কায়দায় হয়। সেই জন্য এটা হচ্ছে যে আমাদের মানে ঋষিরা যেটা বলছে, এটা যৌনবাহিত রোগ। এখন সিপিলিস যখন আমাদের দেহে প্যাথোলজি আকারে প্রকাশ পায়, তখন আমাদের মডার্ন সায়েন্স এটাকে বলে সিপিলিস। আর হচ্ছে এই সিপিলিসের যদি ম্যাল ট্রিটমেন্ট হয়, সাধারণত ম্যাল ট্রিটমেন্টই হয়, এই ম্যাল ট্রিটমেন্ট হয় উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে যদি তার ট্রিটমেন্টটা না করা হয়, এটা যদি টার্সিয়ার স্টেজ যেটা পার হয়ে যায়, যেটা আমাদের 16 তারিখে ডাক্তার জাহাঙ্গীর হোসেন স্যার এটা নিয়ে একটা আলোচনা করছিলেন, খুব চমৎকার আলোচনা করছিলেন, যে এটা যদি টার্সিয়ার স্টেজটা যদি পার হয়ে যায়, তখন তখন আমাদের জেনেটিক্সে একটা এপিজেনেটিক পরিবর্তন হয়। আর এপিজেনেটিক যখন পরিবর্তন হয়ে যায়, তখন ওইটা ওই ওই যে হার্মফুল জিন, যেটা পরিবর্তন, যে হার্মফুল জিন তৈরি হয়, এবার সেই জিনটাকে বলা হয়, আমাদের পরিভাষায় তো আমরা সিপিলিস মায়াজম বলি। তা সিপিলিস মায়াজম হচ্ছে তখন যখন এটা এপিজেনেটিক চেঞ্জ হয়ে যায়। আর যখন এপিজেনেটিক চেঞ্জ হয় না, তখন এটা হচ্ছে যে প্যাথোলজিক্যালি সিপিলিস রোগ। অন্তর বোঝা গেল? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা কোশ্চেন ছিল, যদি সুযোগ দিতেন। বলো বলো। বলছি যে হোমিওপ্যাথি, আমরা জানি যে এটা হচ্ছে সদৃশ বিধানে আরোগ্য সাধন, অর্থাৎ যে ওষুধ দ্বারা যে রোগ সৃষ্টি করা যাবে, সেই ওষুধ দ্বারাই সেই রোগ আবার ধ্বংস করা যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে রিয়েল হোমিওপ্যাথি সদৃশ বিধানকে কতটুক মানে? রিয়েল হোমিওপ্যাথি সদৃশ বিধান তো অবশ্যই মানবে। সদৃশ বিধান না মানলে তো সেটা হোমিওপ্যাথি না। আর যা হোমিওপ্যাথি না, তা রিয়েল হোমিওপ্যাথিও না। ঠিক আছে। জি আমি স্যার। যদি হোমিওপ্যাথি না হই, তাহলে আমি রিয়েল হোমিওপ্যাথি না। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সদৃশে সদৃশ নিরাময়। সদৃশ কিসের? আমাদের ওষুধ প্রয়োগ করে যে লক্ষণ সমষ্টি দেখা দেয়, সেটা হচ্ছে ওই ওষুধের কি কি লক্ষণ সৃষ্টি করা সম্ভব সেইটা নিরূপণ করে। ঠিক আছে। কিন্তু এটা দুই ভাবে প্রয়োগ করা যায়। এটা হচ্ছে যে ওই লক্ষণ যাদের সৃষ্টি হয়েছে, ওই লক্ষণ সদৃশ যদি সেই ওষুধটা প্রয়োগ করা হয়, তাহলে এটা যেমন সদৃশ বিধান। আবার পাশাপাশি যেই ধরনের মানুষের ওই ওষুধ প্রয়োগ করার কারণে লক্ষণ সৃষ্টি হয়েছে, সেই ধরনের মানুষের ওই ওষুধটা প্রয়োগ করলে সেই সমস্যার সমাধান হবে। দুটোটাই সদৃশ হবে। স্যার আপনার কথা। স্যার স্যার আপনার সম্ভবত মিউট হয়ে গেছে স্যার। জি স্যার। কোন পর্যন্ত শোনা গেছে বলেন? স্যার বেশি নাই, 5-10 সেকেন্ড শুনতে পারিনি আমরা। আচ্ছা, মানে আমরা স্বদেশ বিধান তো বুঝছি, যে একটা ওষুধ প্রয়োগ করলে যে
সমস্ত লক্ষণ তৈরি হয় মানুষের মধ্যে, সেই লক্ষণের সদৃশ বিবেচনা করে যদি সেই ওষুধ প্রয়োগ করা হয় তাহলে সেই লক্ষণগুলো দূর হবে, এটা সদৃশ বিধান। আবার যেই ধরনের মানুষের মধ্যে ওই লক্ষণগুলো তৈরি হয়েছে সেই ধরনের মানুষের লক্ষণ বিবেচনা করে যদি ওই ওষুধ প্রয়োগ করা হয় তাহলে ওই লক্ষণগুলো দূর হবে, সেটাও সদৃশ বিধান। তো সুপারফিশিয়াল হোমিওপ্যাথি যারা ওষুধের লক্ষণ ভিত্তিক যে মানে আমাদের প্যাথোজেনিক যে লক্ষণ, এই প্যাথোজেনিক লক্ষণের উপর ভিত্তি করে যারা প্রয়োগ করেন তাদেরকে বলা হয় সুপারফিশিয়াল হোমিওপ্যাথি। আর মানুষের লক্ষণ, যেটা মানুষের স্বভাব চরিত্রের যে লক্ষণ, এই লক্ষণের উপর বিবেচনা করে যে ওষুধটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় রিয়েল হোমিওপ্যাথি। দুটোটাই লক্ষণ সদৃশ, একটা হচ্ছে প্যাথোজেনিক লক্ষণ আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল লক্ষণ, স্বভাব চরিত্র বৈশিষ্ট্যের লক্ষণ। অন্তর বোঝা গেছে?